গল্পের শুরুতেই আমাদের নানজুকে দেখানো হয়। তার স্বপ্ন ছিল সে একজন নোবেলিস্ট হবে, কিন্তু আজ অবধি কেউই তার ট্যালেন্টের গুরুত্ব দেয়নি। সে যেখানে জব করে ওই জায়গার বসও তার নোবেল পাবলিশ করবে না বলে দেয়। এমনকি তার মাও তাকে এই ব্যাপারে একদমই সাপোর্ট করে না। এবার আমাদের হিরো কাংকে দেখতে পাই, যে কিনা একজন দক্ষ সাইকিয়াট্রিস্ট ছিল। এমনকি সে মাঝে মাঝে কলেজে লেকচার দেওয়ার জন্য যেত। এদিকে নানজু সকালে ঘুম থেকে উঠে দেখে তার ঘরের দেয়ালে ফাটল ধরেছে। এতে সে অনেক চিন্তায় পড়ে যায়। বাড়ির মালিক তাকে বলে, তোমার উচিত যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া, নয়তো কোনো একদিন দেয়ালের নিচে চাপা পড়ে মরে যাবে। এবার আমরা আমাদের সেকেন্ড লিড জিনকে দেখতে পাই, যে কিনা একজন পাইলট ছিল। নানজু জিনকে ফোন করে তার সমস্যার কথা বলে। তখন জিন তাকে তার সঙ্গে দেখা করতে বলে। অন্যদিকে কাং রাস্তায় একটা পেশেন্টের সামনে অভিনয় করে এবং তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, যেটা আবার নানজু দেখে ফেলে। আর তার মনে হয় এই বদমাইশ ছেলেটা তার গার্লফ্রেন্ডকে এভাবে রাস্তার মধ্যে টর্চার করছে। এটা দেখে তো সে গিয়ে কাংকে মেরে বসে আর তাকে অনেক বকাবকি করে, কিন্তু কাং তো তাকে দেখে তার উপর একদম ক্রাশ খেয়ে যায়। এখানে পেশেন্ট মেয়েটা নানজুকে বোঝানোর চেষ্টা করছিল সে যা ভাবছে তা এখানে হচ্ছে না, কিন্তু নানজু কি আর কারো কথা শোনার মেয়ে নাকি? সে উল্টো ওই মেয়েটাকে বকা দিয়ে বলে, তুমি কি বোকা নাকি? তোমার বয়ফ্রেন্ড রাস্তায় তোমার সঙ্গে এমন ব্যবহার করছে আর তুমি কিনা উল্টো তাকেই সাপোর্ট করছো। কাং কিছু বলতে গেলে নানজু তার পায়ে লাথি মেরে বসে। এতে বেচারা অনেক ব্যথা পায়। তারপর সে তার ক্লিনিকে চলে আসে। এদিকে নানজু জিন সহ তার অন্যান্য বন্ধুদের সঙ্গে দেখা করে আর তাদেরকে জানায় সে যে বাড়িতে থাকতো সে বাড়ি থেকে সে চলে এসেছে, এখন সে কোথায় থাকবে। তার বন্ধুরা তাকে আইডিয়া দিয়ে বলে, তুমি তো চাইলে জিনের বাড়িতেই থাকতে পারো, এমনিতেও তো জিন কিছুদিনের মধ্যেই তার গার্লফ্রেন্ডকে নিয়ে হলিউডে চলে যাবে। জিনও এতে রাজি হয়ে যায়। পরের দিন নানজু জিনের বাড়িতে পৌঁছে যায়। এখানে এসে সে অনেকগুলো নোটস দেখতে পায়। জিন এগুলোতে তার বাড়িতে থাকার কিছু রুলস লিখে গিয়েছিল, যে আমার বাড়ি নোংরা করা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইসব আর কি। এত কিছু দেখে নানজু অনেকটাই বিরক্ত হয়। তারপর আমরা জানতে পারি নতুন বিল্ডিংয়ে নানজুর প্রতিবেশী ছিল কাং। তারপর তার দেখা হয় ওই জায়গার ওনার ডংয়ের সাথে, যে কিনা অনেক সুইট পার্সন ছিল। সবার জন্য খাবার তিনিই বানাতো। এবার সে যায় লন্ড্রিতে কাপড় ওয়াশ করতে। সেখানে তার কয়েনটা ভুল করে গড়াতে গড়াতে একজনের পায়ের কাছে চলে আসে। নানজু সেটাকে উঠানোর চেষ্টা করছিল। এতে ওইখানে থাকা লোকটার ঘুম ভেঙে যায় আর নানজু দেখতে পায় এটা আর কেউ নয়, বরং কাংই ছিল। তাকে দেখে নানজু বলে, সাইকোপ্যাথ, তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো, তুমি এখানে কি করছো? কাং তাকে বলে, আমিও তো এখানেই থাকি, কাপড় ওয়াশ করাতে তো আমার এখানেই আসতে হতো। তারপর সে তাকে লন্ড্রির কাজে সাহায্য করে। এতে নানজু মনে মনে বলে, দেখো এবার কি ঢং করছে ভালো হবার। তবে চান্দু, তুমি যতই ভালো হওয়ার অভিনয় করো না কেন, আমি তোমার এই অভিনয় বিশ্বাস করব না। অন্যদিকে নানজুর আসার খুশিতে ডং একটা ওয়েলকাম পার্টি দেয়, কিন্তু সেখানে বিল্ডিং এর কেউই ছিল না, তারা দুজন ছাড়া। একটু পর সেখানে কাং চলে আসে। গল্প করতে করতে নানজু একদম ড্রাঙ্ক হয়ে যায় আর কথায় কথায় বলে ফেলে যে সে একজন রাইটার, তার একটা নোবেলও এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। এটা বলে সে ঘুমিয়ে পড়ে। তারপর কাং তার গায়ে একটা চাদর দিয়ে ওখান থেকে চলে যায়। ডং এসে চাদরটা আবারও ঠিক করে দেয়। সেটা নানজু দেখে মনে করে যে ডং হয়তো তার গায়ের চাদরটা দিয়ে দিয়েছিল, এই জন্য সে ডংকে চাদরটা ফেরত দিতে যাচ্ছিল। তখনই সে পড়ে যেতে গেলে কাং তাকে ধরে ফেলে। এটা আবার ডং দেখে ভুল কিছু মনে করে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন বাস স্ট্যান্ডে বসে নানজু তার বান্ধবীর সঙ্গে রাতের কাহিনীগুলো ফোনে বলছিল। সে বলে, আমি তো ভাবতেই পারিনি যে এই সাইকোপ্যাথ আমার প্রতিবেশী হবে। কাং আবার এটা শুনে বলে, একটু তো সম্মান দিয়ে কথা বলতে পারো। যাক, এবার রাতের বেলা জিন নানজুকে ফোন দিয়ে বলছিল, তুমি আমার বাড়িটা আবার নোংরা করে ফেলো না। এই কথাটা জিনের গার্লফ্রেন্ড পেছন থেকে শুনে ফেলে আর এটা নিয়ে তার সঙ্গে প্রচন্ড রাগারাগি করে, এমনকি ব্রেকআপও করে ফেলে। অন্যদিকে নানজু জগিং করতে বের হয়। ফেরার সময় সে দেখে কাং ছাদে বসে খুব সুন্দর একটা গান গাইছে। এটা দেখে সে ভাবে, আসলে ওর সত্যিকারের পার্সোনালিটি কোনটা? এটা কি আমি যে সাইকোপ্যাথকে দেখলাম সেটা? এটা তো আমি বের করেই ছাড়বো। পরের দিন ব্রেকফাস্টের সময় নানজুর তার প্রতিবেশীর সঙ্গে দেখা হয়ে যায়। খাবার শেষে নানজুকে ডং হেল্প করছিল। তখন সে তার চাদরটা ফিরিয়ে দিয়ে ধন্যবাদ জানায়। এবার ডং বলে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, এই চাদর তোমাকে আমি দেইনি, কাং দিয়েছিল।
তারপর নানজু একটা পাবলিশ কোম্পানিতে যায় তার নোবেলটা পাবলিক করাতে, কিন্তু সেখান থেকেও তাকে মানা করে দেয় আর বলে তোমার আরো ইমপ্রুভমেন্টের দরকার আছে। এতে সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। পরের দিন নানজুকে ডং এর গাড়িতে দেখতে পায়। ডং তাকে একটা পেন গিফট করে আর বলে যখন তুমি একজন বড় রাইটার হয়ে যাবে তখন এই পেন দিয়ে আমাকে অটোগ্রাফ দিও। নানজু ভাবতে থাকে হয়তোবা ডং তাকে পছন্দ করে। সে বলে যাক ভালোই হয়েছে, ডং তো দেখতে এতটাও খারাপ না। তারপর তার ওই সাইগো মেয়েটির সাথে দেখা হয়ে যায়। মেয়েটি তার সমস্ত ভুল ভাঙিয়ে দিয়ে বলে কাং আসলে আমার বয়ফ্রেন্ড ছিল না, সে আমার ডক্টর ছিল। এতে তো নানজু খুবই অকওয়ার্ড ফিল করতে থাকে। তারপর সে ডং এর সাথে দেখা করতে গেলে জানতে পারে ডং এর তো বিয়ে হয়ে গিয়েছে আর তার একটা বাচ্চাও আছে। সে তার বউয়ের কাছ থেকে খুব শীঘ্রই ডিভোর্স নিয়ে নেবে, কারণ তাদের পারিবারিক ঝামেলা চলছিল। পরের সিনে দেখা যায় নানজু অ্যাক্টিং করতে থাকে যে সে কিভাবে কাংকে ধন্যবাদ দিয়ে তার চাদরটা ফিরিয়ে দেবে। এরই মধ্যে কাং তো তার দরজা খুলে নানজুর এসব কাণ্ড দেখে ফেলে। তখন সেখানে জিনও চলে আসে। সে তাকে বলে যে সে তার গার্লফ্রেন্ডের সাথে হলিডে শেষ করে ফিরে এসেছে, কিন্তু এটা বলে না যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে বেচারার ব্রেকআপই হয়ে গিয়েছে, আর সেটার কারণ নানজু নিজেই। কথায় কথায় নানজু বলে তুমি এবার তোমার অ্যাপার্টমেন্টে থাক, আমি অন্য কোথাও থাকার জায়গা খুঁজে নিচ্ছি। কিন্তু জিন তাকে বলে না, তুমি এখানে থাকতে পারো, আমার কোনো সমস্যা হবে না। নানজু রাজি হয়ে যায়। রাতে যখন সে নিচে ঘুমাচ্ছিল তখন জিন তাকে কোলে করে খাটে শুইয়ে দেয় আর তার মুখের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন এখন তার বান্ধবীকেই পছন্দ করতে শুরু করেছে। এখন পরের দিন ব্রেকফাস্টের সময় নানজু যে জিনের সঙ্গে থাকবে এ ব্যাপারে সে সমস্ত প্রতিবেশীদের জানিয়ে দেয়। তারাও বলতে থাকে যে তোমরা একসাথে থাকতে পারলে আমাদের কোনো সমস্যা নেই। পরের সিনে দেখা যায় লন্ড্রিতে নানজুর একটা চাদর ঝাড়া দিতে খুবই সমস্যা হচ্ছিল। কাং তাকে হেল্প করতে গেলে ভুল করে সে কাঙের কাঁধে কিস করে ফেলে। এতে সে অনেকটাই লজ্জায় পড়ে যায়। তারপর সে তার বান্ধবীর কথা মতো একটা রাইটারের অটোগ্রাফ আনার জন্য শপিং মলে পৌঁছে যায়, যেখানে গিয়ে তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয় যে কিনা অতীতে তার একটা লেখা চুরি করে পাবলিশ করেছিল আর সেটা দিয়ে অনেক নামও কামিয়েছিল। এই কারণে নানজু তাকে একদমই সহ্য করতে পারতো না। এখানে কোনো ঝামেলা হওয়ার আগেই নানজুকে এখান থেকে নিয়ে চলে যায়। এসব কিছু আবার কাং দেখে ফেলে। তারপর সে ওই ছেলেটাকে একটা সাইডে নিয়ে গিয়ে তার দিকে এমন ভাবে তাকায় মনে হয় যেন এই ছেলের থেকে বাজে আর বিরক্তিকর জিনিস সে আগে কোনোদিনও দেখেনি। পরের দিন সকালে জিন যখন এক্সারসাইজ করছিল তখন নানজুর ঘুম ভেঙে যায় আর সে বলে তুমি তো এক্সারসাইজও ভালোভাবে করতে পারো না। তারপর সে তাকে এক্সারসাইজ করে দেখাতে থাকে। এইতে তো জিনের হার্টবিট অনেক বেড়ে যায় আর সে এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। বাস স্ট্যান্ডে এসে নানজু দেখতে পায় তাদেরই একজন প্রতিবেশী তার লেখা একটা শর্ট নোবেল পড়ছে। এটা দেখে সে অনেক খুশি হয়। তারপর আমরা দেখি নানজুর জন্য ফাইনালি সমস্ত প্রতিবেশীরা মিলে একটা ওয়েলকাম পার্টি দেয়। এখানে ড্রিঙ্কস শেষ হয়ে গেলে তারা রক পেপার সিজার খেলতে থাকে। যে হেরে যাবে তাকে ড্রিঙ্কস নিয়ে আসতে হবে। দেখা যায় এখানে নানজু আর কাংই হেরে যায়। তারা যখন ড্রিঙ্কস আনতে যাচ্ছিল তখন কাংয়ের কাছে একটা কল আসে আর সে দ্রুত হসপিটালে চলে যায়। আসলে তার বাবা অনেক অসুস্থ, তিনি তাকে শেষবারের মতো দেখতে চেয়েছেন। হসপিটালে এসে কাং বিরক্ত হয়ে তার ভাইকে বলে আমি তো ভেবেছিলাম উনি হয়তো মরেই গেছেন। এরপর থেকে সিরিয়াস কোনো ইস্যু না হলে তুমি আমাকে এভাবে বিরক্ত করবে না। আসলে কাংয়ের সঙ্গে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সে মনে করত তার মায়ের মৃত্যুর পেছনে তার বাবাই দায়ী। এইসবে সে খুবই আপসেট হয়ে গিয়েছিল। নানজু তাকে কিছু জিজ্ঞেস করতে গেলে সে তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন একটা পাবলিশার কোম্পানি নানজুকে ফোন করে বলে তারা নাকি তার নোবেল পাবলিশ করবে। এতে তো নানজু অনেক বেশি খুশি হয়ে যায়। সে দ্রুত জিনকে গিয়ে একটা কথা বলে। তারপর সে দেখতে পায় যে সে যে নোবেল লিখেছে সেটার অনেকগুলো অংশ কোনোভাবে তার ল্যাপটপ থেকে ডিলিট হয়ে গিয়েছে। তখনই সে কাংকে ডেকে আনে আর এটা ঠিক করতে বলে। কাং কিছুক্ষণ নিজে ট্রাই করার পর ব্যর্থ হয় এবং সেটা নিয়ে দোকানে যায় আর কিছু এক্সট্রা টাকা দিয়ে বলে এটা দ্রুত ঠিক করে দিতে। এবার ল্যাপটপটা ঠিক করিয়ে সে নানজুর কাছে নিয়ে আসে। এদিকে রুমের ভেতর এত মশা দেখে জিন আর নানজু মশাগুলো মারার চেষ্টা করছিল। এই চক্করে নানজু যখন পড়ে যাচ্ছিল তখন জিন তাকে
বাঁচাতে যায়, ফলে তার নিজের হাতে অনেকটা ব্যথা লাগে। এটা আবার কাং দেখে ফেলে। এরপর নানজু জোর করে জিনকে হসপিটালে নিয়ে যায়। ফেরার পর সে বলে যে সে বাড়ি থেকে চলে যাবে, তার জন্যই জিনের ব্যথা লেগেছে। তখন জিন তাকে আটকানোর জন্য বলে, না, আমার এই ব্যথা ঠিক হওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যাবে না। এখন থেকে তুমি আমার সেবা করবে, বুঝতে পারলে? নানজু এতে রাজি হয়ে যায়। তারপর কাং আসে জিনের হাতের কথা জিজ্ঞেস করতে। তখন সে নানজুকে তার ল্যাপটপও ফিরিয়ে দেয়। পরের সিনে দেখা যায় ছাদে গিয়ে নানজু কাংয়ের কাছে ক্ষমা চায়। সেদিন তাকে সাইকোপ্যাথ ভেবে ভুল বুঝে মারার জন্য কাংও তাকে ক্ষমা করে দেয়। তারপর যখন তারা ওইখান থেকে ফিরে আসছিল, তখন হঠাৎ করে পুরো বিল্ডিং এর ইলেকট্রিসিটি চলে যায়। ফলে তারা দুজনে তো লিফটে আটকা পড়ে যায়। তখনই নানজু জিনকে ফোন করে বলে, আমাকে সাহায্য করো, আমি লিফটে আটকা পড়ে গিয়েছি। এরই মধ্যে তার ফোন বন্ধ হয়ে যায়। এদিকে কাংয়ের কাছে তার ফোনটা ছিলই না। জিন তো মনে করে সে হয়তো তাদের ফ্লোরের লিফটে আটকা পড়ে গিয়েছে। এই জন্য সে আরেকজন প্রতিবেশীকে ডেকে লিফটের দরজা খোলার চেষ্টা করতে থাকে। এদিকে কাং আর নানজু লিফটের ভেতরে বসেছিল। কাং তাকে বারবার তেলাপোকার ভয় দেখাতে থাকে। এতে নানজু ভয় পেয়ে তার অনেক কাছাকাছি চলে আসে। দুজনের মাঝে কিস হতেই যাচ্ছিল, তখনই গার্ডে সেই লিফটের দরজা খুলে যায়। অন্যদিকে জিন আর তার প্রতিবেশীরা মিলে তাদের লিফটটা খুলে ফেলে আর দেখে সেখানে তো নানজু ছিলই না। তার মানে তার সম্পূর্ণ পরিশ্রমটাই বৃথা গেল। এবার দেখা যায় নানজু পুরো দমে তার নোবেল লেখার কাজে লেগে পড়েছে। ভ্যাকেশন শেষে জিন আজ কাজে যাবে। তার যেহেতু হাতে ব্যথা ছিল, তাই নানজু তার টাইটা ঠিক করে দেয়, এমনকি তার জুতার ফিতাও বেঁধে দেয়। এসব দেখে কাং তো অনেক বেশি জেলাস হতে থাকে। যাই হোক, পরের দিন নানজু ওই পাবলিশার কোম্পানির সাথে কথা বলে এবং ডিল ফাইনাল করতে যায়। তারা বলে তারা অবশ্যই পাবলিশ করবে। ডিলটা ফাইনাল হয়ে যাওয়ার পর নানজু তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সবার প্রথমে কাংকে ফোন করে এই সুখবরটা দেয়। পরের সিনে দেখা যায় কাং নানজুকে ডিনারে ট্রিট দিচ্ছে। কাংয়ের কাছে বারবার কল আসছিল। নানজু তাকে বলে, তোমার কলটা রিসিভ করা উচিত, জরুরি কিছুও তো হতে পারে। কাং কল পিক করলে তার ভাই তাকে আবারও তার বাবার সঙ্গে দেখা করতে বলে। তবে কাং এবার মানা করে দেয়। এসবে তার মুডটা একদম খারাপ হয়ে যায়। তবে নানজু কথায় কথায় তার মুড ভালো করে ফেলে। এবার কাং নানজুর হাত ধরে। এতে এদের দুজনের হার্টবিট অনেক বেড়ে যায়, কিন্তু পরক্ষণে সে তার হাত উঠিয়ে তাকে বেস্ট অফ লাক বলে। বাড়ি এসে নানজু খুবই চিন্তায় পড়ে যায় যে সে তার নোবেলের কভারে কোন পিকটা দেবে। তখন জিন তাকে বলে, তুমি চিন্তা করো না, আমার একটা পরিচিত ফটোগ্রাফার আছে, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। এতে নানজু অনেক খুশি হয়ে যায়। পরের দিন ফটোশুটের জন্য নানজু অনেক সুন্দর করে রেডি হয়। তারপর সে জানতে পারে যে আসলে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার না, বরং জিন নিজেই তার ছবি তুলবে। যাক, এবার ফটো সেশন শেষে নানজু সেই ছবিগুলো নিয়ে কাংয়ের কাছে যায় আর তাকে বলে, তুমিই বলো এর মধ্যে কোন ছবিটা আমি ইউজ করব। কাং বলে, আমি আর কি বলবো, এই সবগুলো ছবি তো অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এগুলো সবই কি ইউজ করা যায় না? এটা শুনে নানজু তার দিকে তাকিয়ে থাকে। যাক, এর কয়েকদিনের মধ্যেই তার নোবেলগুলো এসে পড়ে। এগুলো দেখে তো সে অনেক বেশি খুশি হয়। তার বন্ধুরা তার এই সাকসেসের জন্য একটা পার্টি রাখে। তারা অনেক আনন্দ করছিল। এমন সময় নানজুর এক বান্ধবী তাকে ফোন করে বলে যে, তোমার নোবেলগুলো তো এখন মার্কেটে আসেনি, এগুলো এখনো পাবলিশই করেনি। এটা শুনে নানজু তাড়াতাড়ি কোম্পানিতে যায় আর জানতে পারে তার সাথে স্ক্যাম করা হয়েছে। ওই কোম্পানি এরকম আরো বহু লোকের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এসবে তার মনটা একদম ভেঙে যায়। সে ঘরে বসে অনেক কান্নাকাটি করতে থাকে। তার বন্ধুরাও তার জন্য অনেক মন খারাপ করে। তারপর নানজু ডিসাইড করে সে তার এই নোবেল লেখার স্বপ্নটা বাদ দিয়ে দেবে। তাই সে তার নোবেল লেখার যত জিনিসপত্র ছিল সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়, যা আবার কাং দেখতে পায়। তখন সেগুলো উঠিয়ে নিয়ে যায় আর বসে বসে কাগজগুলো জোড়া দিতে থাকে। এটা করতে তাকে তার অ্যাসিস্ট্যান্ট আবার দেখে ফেলে আর তাকে এই নিয়ে টিচ করতে থাকে। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যেদিন কাংয়ের মা মারা গিয়েছিল সেদিন তার বাবা আর তার নতুন বউকে সাথে নিয়ে ফিউনারেলে এসেছিল। এটা দেখে কাং অনেক রেগে গিয়েছিল আর তার বাবাকে বলেছিল, আপনার জন্যই আমার মা মারা গিয়েছে, আমি আপনাকে কোনোদিনই ক্ষমা করব না। তার বাবা বলে, তোমার মা আমার জন্য মরেনি, তোমার মা ডিপ্রেশনে পড়ে মারা গিয়েছে। কাং তখন বলে, আপনি একটা কথাও বলবেন না, আপনি তো আমার মা মারা যেতে না যেতে আরেকটা বিয়ে করে নিয়ে এসেছেন। আমি আপনার এই মুখ কোনোদিনও দেখতে চাই না। আপনার মুখ আমি সেদিনই দেখব যেদিন আপনি মারা যাবেন। এসব বলে সে তার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে।
বর্তমানে এই কথাগুলো মনে করে কাঙের মনটা অনেক ভারী হয়ে আসে। সে প্রচন্ড মন খারাপ করে। এদিকে নানজু বান্ধবীদের সঙ্গে দেখা করতে এলে তারা বলে, আমাদের সামনে নাটক করার কোনো দরকার নেই, স্বপ্ন ভাঙলে কেমন লাগে তা আমরা জানি। তখন নানজু বলে, আরে না, তেমন কোনো ব্যাপার না, আমি তো আমার ওই স্বপ্নের উপর গিভ আপ করে দিয়েছি, আমি একদমই ঠিক আছি, আসলে এসব করা আমার ভাগ্যেই ছিল না। অন্যদিকে কাঙের ডায়েরি জোড়া লাগিয়ে সবাই তাকে ফেরত দিতে গেলে নানজু সেটা নিতে মানা করে দেয় আর বলে, এটা নিয়ে আমি আর কি বা করব, লেখালেখি আমার দ্বারা আর হবে না, আমি সিদ্ধান্ত নিয়েছি এসব কিছু ছেড়ে দিয়ে আমি নিজের জীবনের প্রতি সিরিয়াস হব। পরের দিন সে কাং আর জিনকে নিয়ে শপিংয়ে যায় এবং তাদের দুজনকে 2 জোড়া জুতা গিফট করে এবং বলে, তোমাদেরকে ধন্যবাদ, এতদিন আমি যেটাই করেছি সেটাতে সাপোর্ট করার জন্য। তারপর সে তাদেরকে তার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে এই দুইজন তো ছোট ছোট বিষয় নিয়েও লড়াই করতে শুরু করে দেয়। যাক, পরদিন সকালে কাং জুতা পরে খুব খুশি হয় আর নানজুকে বলে, আজ অব্দি আমাকে কেউ কোনো কিছুই গিফট করেনি, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। নানজু তাকে ওয়েলকাম বলে। রাতে জিন নানজুকে ড্রিঙ্কস করার জন্য নিয়ে আসে। এতে নানজু অল্প সময়ের মধ্যে ড্রাঙ্ক হয়ে যায় আর তাকে বলতে থাকে, আমি কি দোষ করেছিলাম, একটাই তো স্বপ্ন ছিল, সেটাও ভেঙে গেল। জিন তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। নানজু তাকে চুপ করিয়ে বলে, যাও আমার জন্য পানি নিয়ে এসো, আমার পিপাসা পেয়েছে। জিন পানি আনতে গেলে নানজু এখান থেকে উঠে কাঙের ক্লিনিকে চলে আসে এবং বলে, আমি সেই সাইকোপ্যাথ ট্রিটমেন্টটা নিতে চাই। এদিকে জিন এসে নানজুকে খুঁজে না পেয়ে একদম অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা নানজুকে দেখি, সে কাংকে স্ক্যামার কোম্পানির লোক ভেবে অনেকগুলো কথা শোনায়। সে তাকে বলে, তুমি কিভাবে পারলে আমার স্বপ্নটাকে এভাবে ভেঙে দিতে? তখন কাং বলে, তোমার লেখা নোবেলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, ভালো কোনো হাতে পড়লে তুমি একদিন অবশ্যই অনেক বড় ফেমাস একজন রাইটার হবে। এসব শুনে নানজু তো অনেক ইমোশনাল হয়ে যায়। সে কাংকে বলে, আমার এখন অনেকটা বেটার ফিল হচ্ছে, ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য। এসব বলতে বলতে সে আবারও ইমোশনাল হয়ে যায়। তখন কাং কিস করে তার গাল থেকে চোখের পানি মুছে দেয়। এতে তো নানজু কনফার্ম হয়ে যায় যে কাং তাকে লাইক করে। তারপর তারা যখন একসঙ্গে বাড়ি ফেরে তখন দেখতে পায় জিন তাদের জন্য অপেক্ষা করছে। সে তাদেরকে দেখে মনে মনে বলে, এদের দুজনকে সবসময় একসঙ্গেই থাকতে হয়। তারপর সে তার হাত ধরে এখান থেকে নিয়ে যায়। এটা দেখে কাঙের খুবই বিরক্ত লাগে। সে বলে, মানলাম তোমরা বেস্ট ফ্রেন্ড, কিন্তু হাত ধরা কি একটু বেশি বেশি না? এটা শুনে নানজু তার হাত ছেড়ে দেয়। তারপর নানজুর এক বান্ধবী নিজের ব্যাগপত্র গুছিয়ে জিনের বাড়িতে চলে আসে আর বলে, বাড়ির সবার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, এই জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, আমাকে প্লিজ এখানে কয়েকদিন থাকতে দাও। যেহেতু সে জিনেরও ভালো বন্ধু ছিল তাই জিন এতে রাজি হয়ে যায়। এখন দুই বান্ধবীকে একসঙ্গে থাকতে দিয়ে সে চলে যায় কাঙের বাড়িতে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় সবাই জানতে পারে আজকের ব্রেকফাস্টটা কাং স্পেশালি নানজুর জন্য রান্না করেছে। এতে তো সবাই একটু একটু সন্দেহ করে যে হয়তো ডক্টর কাং নানজুকে পছন্দ করতে শুরু করেছে। পরে যখন কাং দুই বান্ধবীকে লিফট দিতে চায় তারা দুজন তো রাজি হয়ে যায়। কাং চাচ্ছিল নানজু তার সঙ্গে ফ্রন্ট সিটে বসুক, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই জিন এসে ফ্রন্ট সিটে বসে পড়ে। এতে সে অনেক বিরক্ত হয়, আসলে এদের দুজনের কখনো একসঙ্গে জমতো না। তারপর নানজু যখন কাজ করছিল তখন তার কাছে আরো একটা পাবলিশার কোম্পানি থেকে কল আসে আর বলা হয় তারা তার একটা নোবেল পাবলিশ করতে চায়। নানজু তো ইতস্তত করছিল, তার বারবারই মনে হচ্ছিল হয়তো এরাও তার সঙ্গে স্ক্যাম করবে। এদিকে আমরা দেখি জিন আর কাং বাস্কেটবল খেলতে চলে এসেছিল। এখানে তো খেলা কম লড়াই বেশি হচ্ছিল। এসব দেখে ডং বিরক্ত হয়ে বলে, বাস্কেটবল খেলছো নাকি রেসলিং করছো? লড়াই করতে করতে দুজনই ভালো ব্যথা পায়। এবার তারা দুজন একে অপরের গায়ে মলম লাগিয়ে দিচ্ছিল। তখন জিন কাংকে বলে, আমি নানজুকে পছন্দ করি, যদিও সে আমার ছোটবেলার বান্ধবী, তারপরও আমি একদিন অবশ্যই আমার ভালোবাসার কথা তাকে বলবো। এখানে কাঙ্গু স্বীকার করে যে সেও নানজুকে পছন্দ করে আর বলে, চলো এবার ফায়ার কম্পিটিশন করা যাক, আমাদের মধ্য থেকে যাকেই বেছে নিবে অপরজন তাকে তার কাছে দিয়ে দেবে। জিনও এতে রাজি হয়ে যায়। পরের দিন নানজু ডিসাইড করে ফেলে যে শেষবারের মতো সে একটা রিস্ক নেবে। এই কারণে পাবলিশার কোম্পানিকে সে তার নোবেলটা দিয়ে দেবে। তো এ ব্যাপারে ডিল করার পর সে যখন চলে যাচ্ছিল তখন সেখানে কাং চলে আসে। সে তো একটা বাহানা খুঁজছিল। হঠাৎ সে নানজুকে বলে, চলো একটা গেম খেলা যাক, তুমি যদি হেরে যাও তাহলে আমি তোমার হাত ধরবো। নানজু তার কথায় বেশি একটা পাত্তা দেয় না এবং সে রাজি হয়ে যায়। তারপর দেখা যায় কাং গেমে জিতে যায়।
তাই তখন সে নানজুর হাত ধরে তাকে কিস করে। নানজু তো এতে ব্লাশ করতে থাকে। বাড়ি ফেরার পর সে ভাবতে থাকে, এবার তো আমি একদম 100% নিশ্চিত যে কাং আমাকে পছন্দ করে। সে তার ভালোবাসা প্রকাশ করতে চায়। আসলে নানজু নিজেও কাংকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন জিন নানজুর জন্য একটা গিফট নিয়ে আসে আর ইনডাইরেক্টলি তাকে তার ভালোবাসার কথা বলতে থাকে। নানজু তো এতে একটু অবাক হয়, কিন্তু বেশি একটা গুরুত্ব দেয় না। এর পরের দিন তারা দুজন তাকে বলতে থাকে যে তুমি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো। জিন বলে, আমি এখন থেকে কাংয়ের বাড়িতে থাকতে পারবো। আসলে আমরা দুজন বন্ধু হয়ে গিয়েছি, তাই আমাদের একসঙ্গে থাকতে ভালোই লাগে। এটা শুনে তো নানজু অনেক খুশি হয়ে যায় আর বলে, যাক, এবার আমি লেখালেখি করার একটু বেশি সময় পাবো। আসলে নানজুর পাবলিশার কোম্পানিকে আরো 30টা পর্ব লিখে দিতে হবে, তাহলেই তার নোবেলটা শেষ হয়ে যাবে। পরের সিনে দেখা যায় তাদেরই এক প্রতিবেশী কাংকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। পেছন থেকে তো নানজু সবকিছু শুনছিল। কাং তাকে রিজেক্ট করে দিয়ে বলে, আমি অনেক দুঃখিত, আসলে আমি অন্য কাউকে পছন্দ করি। এদিকে নতুন বইয়ের জন্য ছবি তুলতে নানজু জিনের সঙ্গে একটা জায়গায় যাচ্ছিল। সেখানে গিয়ে জিন আবারও ইনডাইরেক্টলি নানজুকে তার ভালোবাসার কথা বলে, কিন্তু বেচারি নানজু তো কিছুই বুঝতে পারে না। এবার জিন সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলে দেয় তাকে। রাতের বেলা কাং নানজুর জন্য খাবার নিয়ে আসে। এখানে তারা দুজন সুন্দর একটা টাইম স্পেন্ড করছিল। তখনই সেখানে কাবামে হাড্ডি হয়ে চলে আসে জিন, আর তিনজন মিলে একটা গেম খেলতে থাকে। কাং সেই গেমে হেরে যায়। এতে জিন তো তার উপর অনেক বেশি হাসতে থাকে আর বলে, ছি, তোমার দ্বারা কি একটা কাজও ভালোভাবে হয় না। পরের সিনে দেখা যায় অনলাইনে কে যেন নানজুর নোবেল নিয়ে বাজে কমেন্ট করছিল। এটা দেখে সে আপসেট হয়ে যায়। অন্যদিকে জিন তো বসে বসে নানজুর ছবিগুলো দেখছিল। তখন কাং সেগুলো দেখতে চাইলে জিন মানা করে দেয়। এবার যখন কাং তার উপর রাগ করে, তখন সে তাকে ছবিগুলো দেখায়। পরের দিন ব্রেকফাস্ট করার সময় এরা দুজনেই নানজুকে তাদের পাশে বসতে বলে। নানজু তো এতে কনফিউজড হয়ে পড়ে। এবার সে জিনের পাশে গিয়ে বসে। এটা দেখে জিন কাংকে টিস করতে থাকে। ফলে কাংয়ের তো অনেক রাগ হচ্ছিল যে নানজু তার পাশে কেন বসলো না। যাক, তারপর অবশেষে কাং সাহস করে একটা চিঠির মাধ্যমে নানজুকে তার মনের কথা বলে দেয়। চিঠিটা সে এত সুন্দর করে লেখে যেটা পড়ে নানজু অনেক বেশি খুশি হয়। এরই মধ্যে কাং সেখানে একটা গিফট নিয়ে পৌঁছে যায়। নানজু তাকে ধরে কিস করে দেয়। তারপর যখন সে তাকে ছাড়ে, তখন কাং তাকে ধরে আবারও কিস করে। ফাইনালি তাদের দুজনের রিলেশন শুরু হয়ে যায়। এসব দেখে জিনের তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। সে ঠিক করে আর দেরি করবে না। তাই সে নানজুকে ফোন করে বলে, তুমি কি কাল আমার সঙ্গে দেখা করতে পারবে? তোমাকে জরুরি কিছু কথা বলার ছিল। এদিকে নানজু জানতে পেরে যায় যে পাবলিশার কোম্পানিতে তার নোবেল পাবলিশ হওয়ার পেছনে কাংয়েরই হাত আছে। সেই তাদের কাছে সাজেস্ট করেছিল। এতে নানজু অনেক রেগে যায় আর কাংকে বলতে থাকে, আমি ভেবেছিলাম যে ফাইনালি মানুষ হয়তো আমার ট্যালেন্টকে বুঝতে পেরেছে, আমার সঙ্গে কাজ করতে চাইছে, কিন্তু না, এখানেও তোমারই হাত আছে। সে তাদের নতুন শুরু হওয়া রিলেশনটা এখানেই শেষ করে দেয়। এসব কিছু দূর থেকে আবার জিন শুনতে পায়। এতে সে অনেকটা স্বস্তি পায়। নানজু যেহেতু রাগ করেছে, তাই কাংকে তো তাকে মানাতেই হবে। সে সবসময় তার পিছু পিছু ঘুরতে থাকে আর ক্ষমা চাইতে থাকে, কিন্তু নানজু তো তার একটা কথাও শোনে না। তারপর সে চলে আসে তার ডিলটা ক্যান্সেল করাতে। সেখানে থাকা লোকটা বলে যে, মানলাম কাং আপনাকে আমাদের কাছে সাজেস্ট করেছিল, কিন্তু এর মানে তো এই না যে আপনি ইউজলেস। পছন্দ হয়েছে বলেই তো আমরা আপনার সঙ্গে কাজ করতে রাজি হয়েছি। প্লিজ আপনি আরেকটা চান্স দিয়ে দেখুন। পরের সিনে দেখি নানজুর খারাপ থাকার কারণে জিন তাকে নিয়ে বাইরে ডিনারে আসে। তারপর তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করে। এতে নানজুর মুড অনেকটা ভালো হয়ে যায়। আজকে জিন নানজুকে তার মনের কথা সব বলে দেয়। সাথে এও বলে, এখনই তোমার কোনো উত্তর দেওয়ার দরকার নেই, কারণ তুমি এখন আমাকে রিজেক্ট করে দিলে সেটা আমি সহ্য করতে পারবো না। তুমি কিছুদিন সময় নাও। যাক, এবার বাড়ি এসে সে দেখে আবারও অনলাইনে কেউ তার নোবেল নিয়ে বাজে কমেন্ট করছিল। এখন নানজু ডিসাইড করে যে এই বাজে কমেন্ট করছে সে তাকে খুঁজে বের করবে। পরের দিন সকালে কাং আবার চলে আসে নানজুর রাগ ভাঙানোর জন্য। তবে নানজু তার কোনো কথাই শুনছিল না। তো এইভাবে অনেক কষ্ট করে কাং শেষ পর্যন্ত সফল হয় নানজুর রাগ ভাঙাতে। নানজু মনে মনে ভাবে যে ও যাই করেছে আমার ভালোর জন্যই তো করেছে, এখানে আর রাগ করে থেকে কি লাভ।
তারপরে নানজু ঘরে বসে জিনের কথা ভাবছিল। তখনই দেখতে পাই জিন তার কাছে আসে আর বলে, তোমার উত্তর যাই হোক না কেন আজ রাত আমরা একসাথে কাটাবো। তারপর তোমার উত্তর তো হ্যাঁই হয়ে যাবে। সাথে সাথেই নানজু লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। আসলে এসব সে স্বপ্ন দেখছিল, আর এখন এগুলো নিয়ে সে অনেকটা প্যারায় ছিল যে সে এখন কিভাবে জিনকে রিজেক্ট করে দেবে, কারণ জিন তো তার অনেক ভালো বন্ধু, আবার সে তো তাকে ভালোবাসতে পারবে না কারণ সে তো কাংকে ভালোবাসে। এখন সে জিনকে কিভাবে রিজেক্ট করবে। এদিকে এক প্রতিবেশী এসে জিনকে জানায় সে জানতে পেরেছে যে কে নানজুর নোবেল নিয়ে ব্যাড কমেন্ট করে। তারপর সে তাকে তার ছবি দেখায়, যেটা দেখে জিন তো একদম অবাক হয়ে যায়, কারণ এটা ছিল জিনের এক্স গার্লফ্রেন্ড। তারপর জিন তার সঙ্গে দেখা করলে তার এক্স গার্লফ্রেন্ড বলে, আমি চাই না নানজু তার জীবনে সাকসেসফুল হোক, তার জন্যই তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। জিন তার কাছে ক্ষমা চায় আর বলে, তুমি আমার সাথে থাকার সময় আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারিনি যেটা তুমি ডিজার্ভ করো। আমি আশা করি তুমি আমার থেকে অনেক ভালো কাউকে তোমার জীবনে পাবে। আসলে আমি এখন বুঝতে পারছি যে তোমার অনুভূতিটা কেমন, কারণ এই একই অনুভূতি আমি নিজেও এখন ফিল করছি। এদিকে আরও একটা কোম্পানি নানজুর কাছে তার নোবেল রিলিজ করার প্রস্তাব নিয়ে আসে। সে তো দিন দিন ফেমাস হয়ে যাচ্ছিল। এসব নিয়ে নানজু খুশিই ছিল। যাক, অবশেষে মানুষ তার ট্যালেন্টকে চিনতে পেরেছে। তো বের হয়ে সে সবার প্রথমে কাংকে কথাটা জানায়। তারপর তারা একটা ডেটে যাবে বলে ঠিক করে। কিন্তু তখনই কাংয়ের কাছে হসপিটাল থেকে ফোন আসে যে তার বাবা অজ্ঞান হয়ে গিয়েছে আর তার জ্ঞান কিছুতেই ফিরছে না। এবার তারা একসঙ্গে দেখা করলে কাং অবশেষে তাকে তার অতীতের সমস্ত কথা খুলে বলে। তখন নানজু বলে, তোমার অন্তত একবার হলেও তোমার বাবার সঙ্গে দেখা করা উচিত। আফসোস করার থেকে এখনই সবকিছু ক্লিয়ার করে নাও। তার কথা শুনে কাং চলে যায় তার বাবার সঙ্গে দেখা করতে। এখানে তার বাবার এতটা করুণ অবস্থা দেখে তারও অনেক খারাপ লাগছিল। যতই হোক তার বাবা তো অন্তত ছোটবেলা থেকেই তাকে মানুষ করেছে। এখানে সে এটাও বুঝতে পারে যে তার মায়ের মৃত্যুটা আসলে ডিপ্রেশনের কারণে হয়েছে, তার বাবার এতে কোনো দোষ নেই। তাই কাং ঠিক করে সে তার বাবাকে ক্ষমা করে দেবে। অন্যদিকে নানজুর মা তাকে ফোন করে আবারও বিরক্ত করতে থাকে যে সবকিছু আবার কাং দেখে ফেলে। তারপর নানজু তাকে বলে, আসলে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আরেকটা বিয়ে করেছে, সেখানে তার একটা বাচ্চাও আছে। তাদেরকে নিয়ে তিনি অনেক সুখে আছেন, কিন্তু কেন জানি না তার আমার সঙ্গে কোনো বনিবনান হয়নি। সবসময় আমাদের মাঝে ঝামেলা লেগেই থাকে। জানি না কেন সে আমার সঙ্গে সবসময় এমন করে। তখন কাং বলে, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে সবসময় আমি তোমার সঙ্গে থাকবো, তোমার যত্ন নিব, তোমার খেয়াল রাখবো। তারপর নানজু জিনের সঙ্গে দেখা করে আর তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে যে দেখো, আমরা ছোট থেকে খুব ভালো বন্ধু, এসবের মাঝখানে দয়া করে ভালোবাসাকে টেনে এনো না। আমার তোমার জন্য কোনো ফিলিংস নেই, আমি তো অন্য কাউকে ভালোবাসি, আমি তোমার বন্ধু হয়েই থাকতে চাই। এসব কথা শুনে জিনের তো মনটাই ভেঙে যায়। এখন সে কী বা করতে পারে। সে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে বন্ধু হয়েই থাকবো। তুমি ভুলে যাও যে আমি কোনোদিন তোমাকে এসব কথা বলেছিলাম। তবে হ্যাঁ, যদি কখনো কাং তোমাকে কষ্ট দেয় তখন তুমি আমার কাছে চলে আসবে। এদিকে কাং তার বাবার কিছু জিনিসপত্র দেখে তার ছোটবেলার কথাগুলো মনে করতে থাকে, যে তার বাবা তাকে ছোটবেলা থেকে কতটা ভালোবেসে এসেছে। এই সব কিছু ভেবে সে অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন সে তার বাবার পাশে বসেছিল, তখন তার বাবার জ্ঞান ফিরে আসে। এবার তারা নিজেদের মাঝে সব ঝামেলা মিটিয়ে নেয়। যাক, পরের সিনে দেখা যায় জিন কাংকে বলে, নানজু আমাকে রিজেক্ট করে দিয়েছে, সে আসলে তোমাকে ভালোবাসে, তাই আমিও তাকে তোমার হাতে তুলে দিলাম। তবে মনে রেখো, যদি কখনো তুমি নানজুকে একটুও কষ্ট দাও তাহলে কিন্তু আমি তোমার ঠ্যাং ভেঙে দিব। তারপর জিন তাকে আবারও বলে, আমার আসলে স্বপ্ন ছিল যে আমি পুরো পৃথিবী ট্রাভেল করব, আর আমি ডিসাইড করেছি সেটা আমি এখন থেকেই শুরু করব। পরের দিন সে যায় নানজুর কাছে বিদায় নিতে আর তাকে বলে, তুমি এখন থেকে যতদিন ইচ্ছা আমার অ্যাপার্টমেন্টে থাকতে পারো। নানজু তো তার চলে যাওয়ার কথা শুনে একটুখানি আপসেট হয়ে যায় আর বলে, আমি তোমার ফেরার অপেক্ষা করব। যতই হোক আমরা তো ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড, তাই না? জিন বলে, হ্যাঁ হ্যাঁ। পরের দিন জিন চলে যায় আর নানজু লেগে পড়ে তার নতুন একটা নোবেল লেখার কাজে। এটা সে লিখেছিল তার ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিং সম্পর্কে, যেখানে এসে সে এতগুলো ভালো ভালো বন্ধু পেয়েছে যারা তাকে সব সময় সব কাজে সাপোর্ট করেছে। তারপর কাং আসে তার সঙ্গে দেখা করতে। এখানে অবশেষে সে তাকে অফিসিয়ালি প্রপোজাল করে। আগের বার তো লেটার লিখেছিল, এবার সে মুখে বলে তাকে সুন্দর করে প্রপোজাল দেয়।
আর একটা কিসও করে দেয়। তারপর তারা রাতে খুব সুন্দর একটা সময় কাটায়। এভাবে দেখতে দেখতে আরো অনেকগুলো সময় পার হয়ে যায়। এবার নানজুর নোবেল লেখাটাও শেষ হয়ে যায়। ইতিমধ্যে সে নিজের জন্য একটা বাড়িও খুঁজে নিয়েছিল। এবার এই অ্যাপার্টমেন্ট থেকে চলে যাওয়ার সময় এসেছিল। এই কারণে নানজু বলছিল, আমি প্রায়ই আসবো তোমাদের সবার সঙ্গে দেখা করতে। এখানে তার বন্ধুদের মন তো অনেক খারাপ ছিল, কিন্তু তারপরও তারা নানজুর জন্য খুবই খুশি যে যাক, মেয়েটা অবশেষে তার জীবনে সফল হতে পেরেছে। এখান থেকে আমাদেরকে 6 মাসের পরের সিন দেখানো হয়। নানজু এখন বেশ নামকরা একজন রাইটার। লোকেরা তার অটোগ্রাফ নিচ্ছিল। সেখানে কাংও পৌঁছে যায়। সে তাকে বলে, আমি তো তোমার নাম্বার 1 ফ্যান, আমাকে অটোগ্রাফ দিবে না? সে তাকে একটা ফুলের বুকে দেয় আর তাকে খুব সুন্দর একটা নেকলেসও দেয়। এতে নানজু অনেক খুশি হয়। তারপর তারা সবাই মিলে একটা রিইউনিয়ন পার্টি অ্যারেঞ্জ করে এবং সবাই সেখানে ছিল, কিন্তু জিন আসেনি। তারা তার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর জিনও সেখানে চলে আসে। তারা সবাই মিলে অনেক মজা করে। তারপর তারা একসঙ্গে একটা গ্রুপ ফটো তোলে। এখানে নানজু বলে, গড আমাকে এমন একটা মানুষকে পাইয়ে দিয়েছেন যে আমাকে আমার জীবনের হারিয়ে যাওয়া সমস্ত আলোগুলো আবারও ফিরিয়ে দিয়েছে। তাদের দুজনের এরকম একটা হ্যাপি মোমেন্টের সাথে এই সুন্দর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।